সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছে করোনায় মৃত্যু। রাজশাহী ও সাতক্ষীরায় ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন। করোনা পরিস্থিতির মধ্যেও চলছে বেনাপোল বন্দরের আমদানি রফতানি। কক্সবাজারে শুধু রোহিঙ্গাদের নয়, টিকা দিতে হবে স্থানীয়দেরও। ইউএনএইচসিআর এর ভ্যাকসিন কার্যক্রমে সরকারের শর্ত। ভাষান্তরে জাতিসংঘের ভূমিকা নিয়ে যৌথ কমিটি। ভোলার দুর্গম চরে ঘূর্ণিঝড় ইয়াসে আশ্রয়হীন কয়েক হাজার পরিবারের পুনর্বাসন হয়নি এখনো। বর্ষায় ভোগান্তি বাড়ার শঙ্কা। উচ্চ শুল্কের কারণে বেড়ে যায় গাড়ির দাম। পুরানো ও নতুন গাড়ির শুল্কায়নে বৈষম্যের অভিযোগ। শুল্ক কাঠামো সংস্কারের দাবি বারভিডার। এবং রংপুরে ৭,০০০ হেক্টর জমির অর্ধেকের বেশি বাগানে হাড়ি ভাঙা আম। এবছরও ভালো ফলনের আশা। ডাক ও রেলের বিশেষ সার্ভিসে সরবরাহের ব্যবস্থা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তানসিলা খান মেম। রাজশাহীতে আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন ১২ জন। এদিকে করোনা পরিস্থিতির মধ্যেও সচল রয়েছে বেনাপোল বন্দরের আমদানি রফতানি বাণিজ্য। পাশাপাশি ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও বিশেষ ছাড়পত্র নিয়ে প্রতিদিন ভারত থেকে ফিরছেন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। এই মুহূর্তে রাজশাহী মেডিকেলের সামনে আছেন সাইফুর রহমান রকি এবং বেনাপোল বন্দর এলাকায় আছেন আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রকির কাছে। রকি, নিয়তই যেমন রোগীর সংখ্যা বাড়ছে করোনা আক্রান্ত, তেমনি বাড়ছে কিন্তু মৃতের সংখ্যাও। আমরা যদি গত ২৪ ঘন্টার খবর বলি, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১২ জন। এর মধ্যে ৯ জনই রাজশাহী জেলার এবং ৩ জন শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলার। আমরা পূর্বে যেমনটি দেখছিলাম যে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে মৃতের সংখ্যাটি বাড়তে থাকলেও এখন কিন্তু সেই সংখ্যাটি কমে এসেছে এবং রাজশাহী জেলায় এই মৃতের সংখ্যার হার কিন্তু অনেক হারে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এটি কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে এবং এটি খুবই সংশয়ের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। শীঘ্রই এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ না নিলে হয়তো এই করোনা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে তারা কিন্তু আভাস দিয়েছেন। সবশেষ ২১৬ নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা পজিটিভ এসেছে এবং আপনাদের জানিয়ে রাখি সুস্থ হয়ে ফিরেছেন গত ২৪ ঘন্টায় ২৫ জন রোগী এবং নতুন ভর্তি হয়েছেন করোনা ওয়ার্ডে ৪২ জন রোগী এবং এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগে যে ২৩২টি বেড ছিল করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য, সেই বেড সংখ্যা বাড়ানো হয়েছে এবং সেটি করা হয়েছে ২৭১ বেডে। এখন ২৯০ জন রোগী ভর্তি আছে। আপনারা বুঝতেই পারছেন যে শয্যা সংখ্যার চেয়েও কিন্তু এখানে রোগীর সংখ্যা অনেক বেশি হয়েছে এবং করোনা আক্রান্ত যারাই আসছেন তাদের সকলকে কিন্তু ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। তাদের মধ্যে মুমূর্ষু অবস্থায় যারা আছেন শুধুমাত্র তাদেরকেই কিন্তু এখানে ভর্তি নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত এখানে যেহেতু লিকুইড অক্সিজেন প্ল্যান্ট বসানো আছে, সেজন্য অক্সিজেনের কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তবে তিনি বলছেন যে এখনই এখানে কঠোর লকডাউনের মতো যদি উদ্যোগ না যায় সেক্ষেত্রে হয়তো এই পরিস্থিতি কন্ট্রোল হবে না। পাশাপাশি আপনারা জানেন যে এখানে যেহেতু একটা আমের সিজন চলছে, অনেকেই কিন্তু বাইরের জেলা থেকে আম কেনা বেচার জন্য এখানে আসছে। এ কারণে সংক্রমণের হার বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসক। তবে এই আমের জন্য কিন্তু এখন পর্যন্ত লকডাউন দেওয়া সম্ভব হচ্ছে না বলে তারা জানান। এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী আজিজের কাছে। তিনি আছেন যশোর বেনাপোলে, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ রকি আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেনাপোল স্থল বন্দরে। এটি আমদানি এবং রপ্তানি নৌপ্রবেশের একটি বাইপাস সড়ক হিসাবে পরিচিত। আপনি জানেন যে যশোর জেলার একেবারে ভারত সীমান্তবর্তী উপজেলা হচ্ছে শার্শা উপজেলা। এই শার্শা উপজেলায় কিন্তু রয়েছে দেশের সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোল। অর্থাৎ এই বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন এই করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে দিয়েও কিন্তু ভারতের সাথে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটা কিন্তু বলতে গেলে এক প্রকার স্বাভাবিকভাবেই কিন্তু বাণিজ্য চলছে। পাশাপাশি এই স্থল
স্থলবন্দর দিয়ে কিন্তু প্রথম থেকে যে ভ্রমণ নিষেধাজ্ঞা চলেছে সেই নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু বিশেষ ব্যবস্থায় অর্থাৎ যে ভারতীয় দূতাবাসের যে ছাড়পত্র সেই ছাড়পত্র নিয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যারা নিষেধাজ্ঞার আগে আটকা পড়েছিলেন সেই পাসপোর্ট যাত্রী কিন্তু প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে ফিরছেন এবং বাংলাদেশে যে ভারতীয় পাসপোর্ট যাত্রীরা আটকা পড়েছিলেন তারা কিন্তু বাংলাদেশে ভারতে ফিরছেন। সুতরাং এখানকার সার্বিক অবস্থা যে পরিস্থিতি দেখে মনে হয় যে আসলে বর্তমানে যে ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে অথবা যে লকডাউন চলছে দেশে, আসলে বেনাপোল বন্দরে এটি আসলে বুঝারই উপায় নেই যে লকডাউন চলছে। ফলে এখানে কিন্তু সম্প্রতি আমরা দেখতে পেরেছি করোনা সংক্রমণের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা ভয়াবহ হয়েছে। আমি কথা বলেছি শাসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার জাহিদ হাসানের সাথে। তিনি আমাকে বলেছেন যে সর্বশেষ শাসা উপজেলাতে শুধু শাসা উপজেলাতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 25 জন, আর করোনা সংক্রমণের হার হচ্ছে 50%। অর্থাৎ যদি 100 জন করোনা পরীক্ষা করতে দেয় তাদের ভিতরে 25 জন ধরা পড়ছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে করোনা সংক্রমণ পরিস্থিতি রোধে ইতিমধ্যে তারা হচ্ছে বন্দর এলাকায় বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন এবং যে সমস্ত বাংলাদেশি ট্রাক চালকরা ভারত থেকে ফিরছেন তাদের কিন্তু বেনাপোল বন্দরে তাদের শরীরের নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি যারা বন্দরের নিরাপত্তা কর্মী রয়েছেন তাদেরও কিন্তু শরীরের নমুনা পরীক্ষা করা হচ্ছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য সচল আছে এবং পাসপোর্ট যাত্রী যাতায়াত বিশেষ ব্যবস্থায় হচ্ছে তার সর্বশেষ তথ্য। মিম। বেনাপোল বন্দর থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক এবং তার আগে রাজশাহী মেডিকেলের সামনে থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। কক্সবাজারে শুধু ক্যাম্পের রোহিঙ্গা জনগোষ্ঠী নয়, টিকার আওতায় আনতে হবে স্থানীয় বাংলাদেশিদেরও। শরণার্থী সংস্থা UNHCR এর টিকা কার্যক্রম অনুমোদনে এমন শর্তই জুড়ে দিয়েছে বাংলাদেশ। এদিকে ভাষাচরে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের কার্যক্রম ও ভূমিকার বিষয়ে যৌথ কমিটি গঠিত হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের চুক্তি হলেও এখনো পর্যন্ত একজনকেও দেশটি ফেরত নেয়নি। এত বিপুল জনগোষ্ঠী কক্সবাজারে স্থানীয় বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ালে সরকার 2,312 কোটি টাকা ব্যয়ে 10,000 একর আয়তনের ভাষাঞ্চরে গড়ে তোলে 1 লাখ মানুষের থাকার অবকাঠামো। প্রথমে কিছু সংস্থা এর বিরোধিতা করে আসলেও সম্প্রতি ভাষাঞ্চর ঘুরে এর স্থাপনা ও 20,000 রোহিঙ্গার জীবনযাপনের প্রশংসা করে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা UNHCR। উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি ঘোষণা করে কক্সবাজার ক্যাম্পের মতো শিগগিরই ভাষাঞ্চরে কাজ শুরুর। এরই পরিপ্রেক্ষিতে ভাষাঞ্চরের রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ কী ধরনের ভূমিকা পালন করবে এ বিষয়ে যৌথ কমিটি হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। একটা কমিটি করা হয়েছে, সেখানে আপনার MODMR এর সচিব মহোদয় সেই কমিটির সভাপতিত্ব করবেন। জাতিসংঘের যে বিভিন্ন সংস্থারা যারা ইনভলভ আছে তারা সকলে থাকবে। ভাষাঞ্চরে যে জাতিসংঘের ইনভলভমেন্ট সেটার মোডাস অপারেন্ডি বা এটা SOPটা কি হবে সেটা নির্ধারণ করাই তাদের মেইন কাজ। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে করোনা সংক্রমণের হার 14.5% পৌঁছেছে। বিশ্ব শরণার্থী সংস্থা UNHCR এর অনুরোধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোভ্যাক্স সুবিধা থেকে টিকা আনার অনুমোদনের ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে সরকার। UNHCR যদি শুধু রোহিঙ্গাদের জন্য এবং যে স্থানীয় পপুলেশন আছে, হোস্ট পপুলেশন, আলাদা করে দেখা যাবে না, বিকজ দে আর সো ক্লোজলি নিড। সুতরাং তার জন্য যদি আলাদা করে তারা কোনো অ্যাপিল করে বা জোগাড় করে সেক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে মানে উইল ওয়েলকাম দ্যাট। কিন্তু কোভ্যাক্সটা শুধু রোহিঙ্গাদের জন্য আমরা দিব এই মানে কি বলে এটা বলা আমাদের জন্য ঠিক। বছরের পর বছর কক্সবাজার শরণার্থী শিবির সহ বাইরে অবস্থান করছে মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা প্রায় 11 লাখ রোহিঙ্গা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে 50টি মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে গণভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শান্তির ধর্ম ও ইসলাম ধর্মের যে মাহাত্ম্য সেই কথাটা তিনি সবসময় বলতেন। আমরা যখন 96 সালে সরকারে আসি তখন আমরা বাইতুল মোকাররমের মসজিদ সেটা যে উন্নত হয় তার পদক্ষেপ নিই, মিনার তৈরি করি, শান তৈরি করার সমস্ত প্রকল্প আমরা বাস্তবায়নের কাজ শুরু করি। কোরআন শরীফ আধুনিক ডিজিটাল পদ্ধতিতে কোরআন শরীফ
যেখানে আরবি সাথে বাংলা উচ্চারণ এবং তর্জমা এবং ইংরেজি উচ্চারণ এবং তর্জমা সহ এই ডিজিটাল কোরআন শরীফ আমরা তৈরি করি। ইসলামিক ফাউন্ডেশন জাতির পিতা করে গিয়েছিলেন, কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের কোনো জেলায় কোনো স্থায়ী অফিস ছিল না, বা সেখানে যারা কর্মরত ছিল তারা রাজস্ব খাতে ছিল না। আমরা সমগ্র বাংলাদেশেই এই ইসলামিক ফাউন্ডেশনের অফিস প্রতিষ্ঠা করি, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন ধর্মপ্রাণ খাঁটি মুসলমান। তিনি সকল ধর্মের প্রতি মর্যাদা যেমন দেখিয়েছেন, আর ইসলাম ধর্মের প্রচার প্রসারেও তিনি সবসময় পদক্ষেপ নিয়েছিলেন। এবং ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম। তিনি বলেছিলেন, আমি একটু কোট করি, আমরা লেবাস সর্বস্ব ইসলামে বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে। আমাদের ইসলাম হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের অমোঘ মন্ত্র, আনকোড। তিনি প্রকৃতপক্ষে এটাই বিশ্বাস করতেন। আজকে তার সে আদর্শ নিয়েই আমরা কাজ করছি। মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছিলেন, আর এই সময়ের মধ্যেই তিনি বিশেষ অবদান রেখে যান। কারণ তিনি ইসলামিক ফাউন্ডেশনটা প্রতিষ্ঠাই করেছিলেন যেন ইসলাম ধর্মটা ভালোভাবে প্রচার হয়, এর মর্ম বাণীটা যেন মানুষ বুঝতে পারে, জানতে পারে। তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন, রেসকোর্স ময়দান যেটা সরোজদি উদ্যান, সেখানে সেই রেসকোর্স খেলা বন্ধ করে দেন। সেই সাথে সাথে মদ্য নিষিদ্ধ করেন। টঙ্গীতে বিশ্ব ইজতেমা যাতে বাংলাদেশে হয়, এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে ছিল যে কোথায় হবে। জাতির পিতার উদ্যোগেই এই তবলিগ জামাত বাংলাদেশে হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়, এবং সেখানে তিনি বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে বিশাল আকারে জায়গা দিয়ে দেন। কাকরাইলে একটা ছোট্ট মসজিদ ছিল, এই জায়গাটাও জাতির পিতা তিনি তবলিগ জামাতের জন্য দিয়ে গিয়েছিলেন, তবলিগ মার্কাজ মসজিদের জন্য। বেতার টেলিভিশনে শুরুতে যারা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় সেই ব্যবস্থাটাও তিনি করেন। সবথেকে বড় কথা হলো যে মুসলিম বিশ্বের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য ওআইসি সম্মেলনে তিনি যোগদান করেন এবং বাংলাদেশকে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্র তিনি করে দিয়ে গিয়েছিলেন। 1972 সালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে জাতির পিতা বলেছিলেন, আমি কোট করি, ধর্ম নিয়ে ব্যবসা আর নয়, ধর্মের নামে শোষণ উৎপীড়ন আর চলবে না। রাজনীতির ক্ষেত্রে ধর্মকে টেনে এনে স্বার্থ হাসিলের অপচেষ্টা আর কেউ করতে পারবে না। এরপরেও যদি কেউ ধর্মকে মূলধন করে ব্যবসায় নামেন, তবে তাকে সমুচিত ফল ভোগ করতে হবে। এদেশের 7.5 কোটি মানুষের সবাই তাদের নিজ নিজ ধর্মীয় অধিকার পূর্ণভাবে ভোগ করতে পারবে, কারো ধর্মীয় অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, আনকোড। তিনি এটাই বিশ্বাস করতেন, এবং আমাদের সংবিধানে তিনি যে ধর্ম নিরপেক্ষতা দিয়েছেন, এর অর্থ হচ্ছে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করতে পারবে। কিন্তু ধর্ম তিনি নিষিদ্ধ করেননি, ধর্ম পালনের স্বাধীনতাকে নিশ্চয়তা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের আমরা মুসলিম অধ্যুষিত দেশ, তাই এখানে ইসলামের মূল্যবোধ এবং চর্চা যাতে ভালোভাবে হয়, ইসলামিক সংস্কৃতির বিকাশ যেন হয়, আর ইসলামের মর্মবাড়িটা যেন মানুষ বুঝতে পারে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা দেখেছি এই ধর্মের নাম নিয়ে কিভাবে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে। কিছু লোক আমাদের দেশে না, শুধু সারা বিশ্বব্যাপী আমরা দেখেছি ধর্মের নামে মানুষ খুন করা, জঙ্গিবাদ সৃষ্টি করা, এবং মানুষকে খুন করলেই নাকি বেহেশতে চলে যাবে। সেখানে আমার প্রশ্ন যে যারা এ পর্যন্ত খুন খারাপি করেছে তারা কে কে বেহেশতে গেছে, সেটা কি কেউ বলতে পারবে? সেটা বলতে পারবে না। কিন্তু সবথেকে সর্বনাশ করে গেছে পবিত্র ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম মানুষকে সব অধিকার দিয়ে গেছে। আমি তো মনে করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম,
কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। এবং সারা বিশ্বে সবসময় দেখা যাচ্ছে যে জঙ্গিবাদ হলেই যেন ইসলামিস্ট মানে জঙ্গি এই ধরনের একটা নাম দেওয়া। আমি আন্তর্জাতিকভাবে যেখানে যে সম্মেলনে গেছি, যখনই কেউ এ ধরনের কথা তুলেছে আমি সবসময় সেটা তার প্রতিবাদ করেছি যে মুসলিমের লোকের জন্য একটা ধর্ম কীভাবে মানে কোনো সময়ই অপরাধী করা যায় না। কিন্তু আমি আশা করি যে এই জঙ্গিবাদ বা সন্ত্রাসের সাথে যারা জড়িত, আমাদের ওলামা একরামগণ এখানে আছেন, আমাদের প্রত্যেকটি অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী থেকে সকলকে আমি আহ্বান জানাবো যে এই পথ সর্বনাশা পথ, এই পথ থেকে আমাদের যুব সমাজ যেন দূরে থাকে, তার জন্য সকলের প্রচেষ্টা চালাতে হবে। কারণ ধর্ম চর্চা করতে হলে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের কল্যাণ করতে হবে। মানুষের অকল্যাণ করে, একটা মানুষ হত্যা করে, একটা পরিবারকে ধ্বংস করে কেউ বেহেশতে যেতে পারবে না, এটা সম্পূর্ণ ভুল কথা, যেখান থেকে আমাদের দেশের মানুষকে দূরে সরাতে হবে। আমি এই সারা বাংলাদেশে মসজিদ করবার সিদ্ধান্ত আমাদের বহু পূর্বেই ছিল, আমাদের প্রচেষ্টাও ছিল। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারেও এটা দিয়েছিলাম যে আমরা একটা মডেল মসজিদ, সেই সাথে সাথে এই মসজিদের মাধ্যমে আমাদের ইসলাম সংস্কৃতি, ইসলামের মানে ধর্মীয় শিক্ষা, প্রশিক্ষণ, দ্বীনি দাওয়াতি কার্যক্রম সেগুলি যাতে সঠিকভাবে মানে প্রসার করা যায়, সৃষ্টি করা যায়, এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী প্রতি সহিংসতা রোধ, সরকার এগুলি থেকে যেন মানুষ দূরে থাকে, বরং মানুষের মাঝে যে একটা সত্যিকার আমাদের ইসলাম ধর্মের যে মূল প্রতিপাদ্য যে কথা, সেটা যেন মানুষ সঠিকভাবে শিখতে পারে, জানতে পারে, ধর্ম চর্চাটা করবার যে প্রক্রিয়া পদ্ধতি সেটা সম্পর্কে যেন মানুষ আরও জানতে পারে। কারণ জ্ঞানে বিজ্ঞানে সব দিক থেকে আমরা যদি দেখি সারা বিশ্বে সব কিছুতে তো মুসলমানরা আগে বেরিয়ে এসেছে, সব সময় মুসলমানরাই সামনে ছিল, সভ্যতার দিক থেকে মুসলমানরা সবসময় আগে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা থেকে শুরু করে সব কিছুতে মুসলমানরাই সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে। চিকিৎসা শাস্ত্র বলি, অ্যাস্ট্রোলজি বলি, যা বলি সব কিছুতে এই অ্যাস্ট্রোলজিতে সব থেকে আগে ইসলাম মানে মুসলমানরাই আগে পথ দেখায় প্রত্যেকটা ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। আজকে সেখানে কেন তারা পিছিয়ে থাকবে, সেটাই আমার প্রশ্ন। আমরা এই মসজিদগুলি করেছি, আমি এটাই চাচ্ছি আমাদের উপজেলায় এবং জেলায়, এবং সেখানে আপনারা জানেন যেটা শীতাতপ নিয়ন্ত্রিত হবে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, অসুস্থ বা প্রতিবন্ধী তারা যাতে উঠতে পারে মসজিদে তার জন্য র্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে, এবং সেভাবেই আমরা প্রত্যেকটা মসজিদে সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছি। এখানে কিছুক্ষণ আগে আপনারা মডেল মসজিদে দেখেছেন যে এখানে হিফজখানা, হজ যাত্রী এবং ইমামদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, মুসল্লিদের জ্ঞান আহরণের জন্য মসজিদে পাঠাগার থাকবে, অর্থাৎ লাইব্রেরি, ইসলামিক লাইব্রেরি থাকবে, দেশে বিদেশি বিভিন্ন দেশের বা ইসলাম সম্পর্কে যত বই পুস্তক সেগুলি সেখানে রাখা থাকবে, সেখানে পড়াশোনা করতে পারবে। এবং সেখানে সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামিক চর্চা এবং সাংস্কৃতিক কেন্দ্র, সেখানেও ট্রেনিংয়ের ব্যবস্থা এবং সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। আর ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপজেলা পর্যায়ের অফিস, কনফারেন্স হল, গবেষণা কক্ষ, প্রতিবন্ধী কর্নার, হজ যাত্রীদের প্রাক নিবন্ধন এবং দেশি বিদেশি পর্যটকরা আসলে তারা যেন এখানে থাকতে পারে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের অনেক মুসল্লিরা আসবেন, তাদের থাকার ব্যবস্থাটাও এখানে আমরা রেখেছি। তাদের আতিথেয়তা করা এটাও আমাদের পবিত্র দায়িত্ব, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এটা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের এই পবিত্র ধর্ম সম্পর্কে মানুষ যেন সচেতন হয়, এবং সেখানে আমরা যে ব্যবস্থাটা এসেছি একমাত্র ইসলাম ধর্ম যেখানে নারীদের অধিকার দেওয়া আছে, এবং নারীদের সম অধিকার কিন্তু ইসলাম ধর্মই দিয়েছে। এমনকি মানে পৈতৃক সম্পত্তিতে নারীদের যে অংশ, সেটা আবার স্বামীর সম্পত্তিতে নারীদের অংশ, সেটাও কিন্তু ইসলাম ধর্মই দিয়েছে, অন্য কোনো ধর্মে কিন্তু এটা নাই, শুধুমাত্র ইসলাম ধর্মেই আছে। তো সব দিক থেকে নারীদের সুযোগ সুবিধা সেটা আমাদের পবিত্র ইসলাম ধর্ম দিয়ে গেছে। কারণ
আর দেবে নাই বা কেন? প্রথম ইসলাম ধর্ম যখন প্রচার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেন, তখন তো একজন নারী প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি তার সব কিছু দিয়ে সহযোগিতা করেছিলেন নবীজিকে ইসলাম ধর্ম প্রচারের জন্য। কাজে আমাদের এদিকে দৃষ্টি দিতে হবে যে আমাদের ধর্মীয় দৃষ্টিতে, যেমন বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা, মাদক আজকে আমাদের সমাজকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই মাদকের হাত থেকে যেন মানুষ মুক্ত হতে পারে, তার জন্য সকলকে আরও সচেতন হতে হবে। এবং আমরা যে পদক্ষেপটা নিয়েছিলাম যে প্রত্যেকটা উপজেলা এবং সর্বক্ষেত্রে সকল ধর্ম, বর্ণ সবাইকে নিয়ে, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কমিটি করে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমাদের এই মাদক, নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা এই পাশবিকতা, এর বিরুদ্ধেও আমাদের এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। আমরা চাই, আপনারা জানেন যে জাতির পিতা যদিও তখন সৌদি আরব স্বাধীনতার পর আমাদের স্বীকৃতি দেয়নি, কিন্তু আমাদের হজযাত্রী যাতে হজে যেতে পারি সেই ব্যবস্থাটা তিনি করেছিলেন। আর তখন জাহাজে করে যাওয়া হতো, সেই সময় তিনি একটা জাহাজও ক্রয় করেন। পরবর্তীতে সে জাহাজ অন্যভাবে ব্যবহার হয়েছে, সে বিষয়ে আমি ওখানে বলতে চাই না, কিন্তু আমরা এটা জানি যে তিনি সব ধরনের ব্যবস্থা করেছেন। এবং আমি যখন বিরোধী দলেও ছিলাম, সেই 84 সালে প্রথম আমি ওমরা করতে যাই বা 85 সালে হজ করতে যাই, সবসময় আমি সৌদি বাদশার অতিথি হিসেবে যেতাম, কিন্তু আমি সবসময় আমাদের হজ যাত্রীরা কেমন আছে সেটা দেখতে যেতাম এবং সেখানে যত অনিয়ম যা কিছু দেখেছি সঙ্গে সঙ্গে আমি ফিরে এসে সৌদি বাদশার কাছে চিঠি দিতাম, এখানে অ্যাম্বাসাডারকে বলতাম যে এই সমস্যাগুলি দূর করতে হবে। এরপরে যখন আমরা সরকারে আসি, আমাদের হজ যাত্রীরা যাতে কোনো রকম সমস্যা না পড়ে তার জন্য নানা ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। এবং সেই সাথে সাথে আমরা যখন ডিজিটাল বাংলাদেশ করলাম, হজ যাত্রীরা যাতে ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধিত হতে পারে, তাই নিবন্ধিত আগে থেকে হয়ে থাকবেন, সেখানে নিয়ে তাদের কোনো কষ্ট করতে হবে না, সেই ব্যবস্থা আমরা নিয়েছি যে প্রাক নিবন্ধন থাকবে এবং যখন হজ সৌদি বাদশা কতজন নিতে পারেন সেটা ঘোষণা দিলে সেই অগ্রাধিকার ভিত্তিতে তারা হজে যেতে পারবে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। মোবাইল ফোনের আমরা অ্যাপ তৈরি করে তার মাধ্যমে যেন SMS-এর মাধ্যমে হজযাত্রীরা সব ধরনের সুযোগ সুবিধাটা জানতে পারে, মানে হজ পালনের সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। মুজিব বর্ষ উপলক্ষে 50টি মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে গণভবনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। 3 মাসের জন্য রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরা নিষেধাজ্ঞা কার্যকরে সেখানে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাপ্তাই লেক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। কমল, ধন্যবাদ মিম। আপনারা জানেন এই কাপ্তাই লেক থেকে বছরে 12,000 মেট্রিক টন মাছের যোগান আসে বাংলাদেশে। আর গত 1 মে থেকে মাছের বংশবৃদ্ধির জন্য মাছ ধরা আপাতত বন্ধ রাখা হয়েছে। সে মাছ ধরা বন্ধ যে কার্যক্রম সেটি তদারকি করছে নৌ পুলিশ। আজকেও তারা কিন্তু লাগাতার অভিযান চালিয়েছে। তারা গত 1-1.5 মাসের অভিযানে প্রায় 5.5 লাখ মিটারের মতো তারা জাল উদ্ধার করছে এখান থেকে। আমরা একটু কথা বলবো যে নৌ পুলিশ সুপার মমিনের সাথে। এখন তো মাছ ধরা বন্ধ, আপনাদের অভিযানটা কেমন চলছে? এখন পর্যন্ত আপনারা এই অভিযানে কি কি পেয়েছেন? জি ধন্যবাদ কমল সাহেব। আপনারা জানেন যে সরকার ঘোষিত 3 মাস মৎস্য নিষিদ্ধ থাকে আমাদের কৃত্রিম জলাধার এই কাপ্তাই লেকে। তা আমাদের নৌ পুলিশ এই 3 মাস অভিযানের জন্য আমরা আমাদের সদর নৌ পুলিশ ফাঁড়ির পাশাপাশি আমরা আরও 7টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি কাপ্তাই লেকের চতুর্পাশে। আমরা বেশ সক্রিয়ভাবে রাউন্ড দ্য ক্লক আমরা ডিউটি করছি এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা প্রায় আপনি যেটা বললেন 5.5 লাখ মিটারের মতো জাল উদ্ধার, প্রায় 80-র মতো নৌকা, অবৈধ নৌকা উদ্ধার করেছে এবং এই সংক্রান্তে মামলাও রুজু হয়েছে 1টি এবং আটক আছে 2 জন। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে যে মাছের যোগানটা তো কমছে, আপনারা কি টার্গেট নিয়েছেন? আগে যেখানে বড় বড় মাছ পাওয়া যেত এখন ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে, তো মাছের বংশ রক্ষার জন্য
আসলে আমরা যেটা বলছিলাম যে পুলিশ সুপারের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে বলছিলেন তারা চেষ্টা করছেন যে কাপ্তাইলেকে আবার পুরনো যে মাছের যে ঐতিহ্য সেটি ফিরিয়ে আনা তারা চেষ্টা করছে। সেই অনুযায়ী তারা এখন অভিযান পরিচালনা করছেন। গত 1.5 মাসে তারা 5,500-এর বেশি, যেমন 5.5 লাখ মিটারের মতো যেমন জব্দ করেছেন জাল, ঠিক তেমনি 80টির মতো নৌকা তারা জব্দ করেছেন, আটক করেছেন, বেশ কয়েকজনকে মামলা হয়েছে। তারা একটি টার্গেট নিয়েছেন যেখানে 12,000 মেট্রিক টন গত বছর মাছ উৎপাদন হয়েছিল, তারা এবার যে মাছ রক্ষা যে তারা যে নীতি বিধিনিষেধ রয়েছে সেগুলো পরিপালনের মাধ্যমে তারা সে মাছের যে লক্ষ্যমাত্রা তারা 17,000 মেট্রিক টন তারা নিয়ে যেতে চান বলে জানিয়েছেন এই নৌ পুলিশের পুলিশ সুপার। এবং নৌ পুলিশের যে একটা অভিযান কিন্তু তারা চলছে এই পুরো কাপ্তাই লেক জুড়ে, যেখানে 7টি ক্যাম্পের মাধ্যমে তারা রাত দিন 24 ঘন্টা এই অভিযানটি চালিয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে কাপ্তাই লেকের মাছ রক্ষার জন্য যে 3 মাসের নিষেধাজ্ঞা পরিপালনে যে বাধ্য করা হচ্ছে সেই পুলিশের নৌ পুলিশের যে অভিযান চলছে তার সর্বশেষ। কাপ্তাই লেক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দে। মানিকগঞ্জের আড়তগুলোতে হরেক রকমের সবজির বেচাকেনা চলছে। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে মরিচ ও লেবুর ফলন বেড়েছে, তাই কমেছে দামও। তবে বেড়ে গেছে করলা, ঢেঁড়স ও পটল সহ বেশিরভাগ সবজির দাম। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলী তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জ সদরে ঢাকা আরিচা মহাসড়কের উপর জাগিরবন্ধ সবজির আড়তগুলোতে নানা রকম সবজির পসরা নিয়ে বসেন ব্যবসায়ী ও চাষিরা। বৃষ্টির কারণে কিছু কিছু সবজির দাম একটু বাড়তি আছে, সব টাটকা পাওয়া যায়। এখান থেকে নিয়ে সাভার, নবীনগর, গাবতলী, কারণ এটি ঢাকা নিয়ে বিক্রি করে। যানবাহন থেকে টোল আদায় এবং এখানে কোনো ব্যাংক শাখা না থাকায় নানা ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের। নিজস্ব অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল যে আমরা নিজেরাও এটা সমাধান করতে পারি না। যদি মানিকগঞ্জ জেলা প্রশাসক আমাদের এদিকটা একটু সহযোগিতা করতেন তো আমাদের আরোদের উন্নয়নমূলক কাজে সেটা আমরা অংশ হিসেবে দেখতাম। এসব আড়তে প্রতিদিন লাখ লাখ টাকার বিভিন্ন ধরনের সবজি বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে মার্কেন্টাইল ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধু শিল্পনগরে মার্কেন্টাইল ব্যাংক বৃক্ষরোপণ করবে, আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বঙ্গবন্ধু শিল্পনগরে তাদের শাখা স্থাপন করবে। বুধবার বেজার সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল। করোনার প্রভাব পড়েছে সৌদি আরবের তায়েফে। হজ ও ওমরা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বেচা বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন। উৎকণ্ঠায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। এহরামের কাপড়, বেল্ট, জুতা ইত্যাদি সামগ্রী, অর্থাৎ যারাই পবিত্র মক্কা নগরীতে এসে ওমরা পালন করতেন তারা কিন্তু এই সমস্ত স্থানে এই ভ্রাম্যমান দোকানগুলোতে এসে কিন্তু কেনাকাটা করতেন। সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ পুরো 24 ঘন্টায় কিন্তু এই দোকানপাটগুলো খোলা থাকতো। এখন সেখানে দেখা যাচ্ছে একেবারেই নগণ্য 2-1টি দোকান আছে যেখানে বেশ কয়েকজন বাংলাদেশের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে তাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে তারা আসলে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন দোকানগুলি পরিচালনা করতে গিয়ে। 5,90,000 টাকা দিচ্ছে, আর মালিক 90,000 টাকা লাগবে। টাকার লাগে দাবি করতেছে যে 90,000 টাকা দেয়। 3,80,000 লস আছে বর্তমানে লাগছে, তাহলে কি সব মত হয়ে গেছে। এখানে দোকান সব বর্তমানে সময়ের সাথে সাথে যে করোনার প্রাদুর্ভাব সেটি চলে গেলে হয়তো বা আবারও আগের মতো মক্কায় যারা হজ এবং ওমরা পালন করতে আসবেন তারা আবার ঠিক আগের মতো এসে কেনাকাটা করবেন এবং তাদের সেই ব্যবসায়িক অবস্থা ঠিক আগের মতো ফিরবে যদি তারা টিকে থাকতে পারে। তায়েফের একটি ভ্রাম্যমান দোকান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছে করোনায় মৃত্যু। রাজশাহী ও সাতক্ষীরায় 24 ঘন্টায় মারা গেছেন 16 জন। করোনা পরিস্থিতির মধ্যেও চলছে বেনাপোল বন্দরের আমদানি রফতানি। কক্সবাজারে শুধু রোহিঙ্গাদের নয়, টিকা দিতে হবে স্থানীয়দেরও। UNHCR এর ভ্যাকসিন কার্যক্রমের সরকারের শর্ত। ভাষান্তরে জাতিসংঘের ভূমিকা নিয়ে যৌথ কমিটি। এবং ভোলার দুর্গমচরে ঘূর্ণিঝড় ইয়াসে আশ্রয়হীন কয়েক হাজার পরিবারের পুনর্বাসন হয়নি এখনো। বর্ষায় ভোগান্তি বাড়ার শঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।